প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট একাডেমি রাজশাহী পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ইশাদ মোহাম্মদ শোয়েব। আজকে তোমাদের ক্লাস নেব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান, অধ্যায় ষষ্ঠ, বস্তুর উপর তাপের প্রভাব। তাহলে বস্তুর উপর তাপের প্রভাব প্রথমে আমরা দেখব হলো তাপ কি। আমাদের শরীরে বা যখন আমাদের কখনো গরম অনুভূতি লাভ হয়, কখনো ঠান্ডা অনুভূতি লাভ হয়, তাহলে সেটা তাপের উপর নির্ভর করে। তাহলে তাপ কি? তাপ হলো এক ধরনের শক্তি। এগুলো তোমরা জেনেছো ক্লাস 7-8-এ যে তাপ হলো এক ধরনের শক্তি। বিভিন্ন কোনো বস্তু সংস্পর্শে যদি গরম বস্তু যদি ঠান্ডা বস্তু সংস্পর্শে আসে তাহলে তাপ বর্জন করে, আর ঠান্ডা বস্তু যদি গরম বস্তুর কাছে যায় তাহলে তাপ গ্রহণ করে, দিয়ে দুইটা সমান হয়। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ক্যালোরিমিতি, এবং ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা কতগুলা গাণিতিক সমস্যা আলোচনা করব। শীতকালে যখন আমরা গোসল করি তখন দেখা যাচ্ছে যে আমাদের বালতির পানিতে কি করি, যখন আমরা শীতকালে ঠান্ডা পানির সাথে আমরা গরম পানি মিশ্রিত করি, দিয়ে পানিটাকে আমাদের যেরকম শরীরের প্রয়োজন সে তাপমাত্রায় নিয়ে আসি। ঠিক আছে? তাহলে কি হয় তখন শীতল পানিটা তাপ গ্রহণ করে উষ্ণ বা গরম পানি স্বাভাবিক তাপমাত্রায় লাভ করে। আর গরমকালে কি করি? গরমকালে আমরা ঠান্ডা পানি নিই, যখন ফুটন্ত থাকে তখন ঠান্ডা করার জন্য তার সাথে শীতল পানি যোগ করি। তাহলে কোনো পদার্থের কোনো বস্তু তাপমাত্রা অন্য বস্তু তাপমাত্রার সাথে মিশালে যে কতটুকু তাপ দেবে বা নেবে, শেষ পর্যন্ত কত তাপমাত্রায় পৌঁছাবে, এই বিষয়গুলো বের করে ফেলতে পারবো। তাহলে আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হবে ক্যালোরিমিতির মূলনীতি পড়ার সময়। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় ক্যালোরিমিতির মূলনীতি। তাহলে ক্যালোরিমিতির মূলনীতি কি? ক্যালোরিমিতির মূলনীতি বোঝার জন্য আমাদেরকে দুইটা নিয়ম মনে রাখতে হবে, যে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুতে তাপ দিতে থাকবে যতক্ষণ না পর্যন্ত দুইটা তাপমাত্রার বস্তু সমান হয়। তাহলে যেটা বললাম যে গরম পানির মধ্যে যদি আমরা বরফ দিই তাহলে দুইটা তাপমাত্রা যতক্ষণ সমান না হবে ততক্ষণ তাদের মধ্যে তাপ আনা নেওয়া হবে বা তাপ দেওয়া নেওয়া হবে। তাহলে দুইটা বস্তু তাপমাত্রা সমান হতে হবে। আর উত্তপ্ত বস্তু যতটুকু তাপ পরিত্যাগ করবে বা বর্জন করবে, শীতল বস্তু ততটুকু তাপ গ্রহণ করবে। এটাই হলো ক্যালোরিমিতির মূলনীতি, যে গরম বস্তু কর্তৃক বর্জিত তাপ, শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ পরস্পর সমান হবে। তার মানে বর্জিত তাপ সমান সমান গৃহীত তাপ। আর যদি আরেকটু বিস্তারিত লিখি তাহলে কি হবে? গরম বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান সমান শীতল বস্তু কর্তৃক গৃহীত তাপ। এই দুইটা পরস্পর সমান হবে, এবং এটাই হলো ক্যালোরিমিতির মূলনীতি। এখন তোমাদেরকে তার আগে আরেকটা জিনিস বলে নিই, সেটা হলো আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ পরে নিয়ে তারপরে আমরা গাণিতিক সমস্যায় যাব।
তাহলে আপেক্ষিক তাপ কি? 1 কেজি বস্তুর ভরের তাপমাত্রা, 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় হলো আপেক্ষিক তাপ। 1 কেজি ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন বাড়াতে বা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাহলে এটাই হলো আপেক্ষিক তাপ। যার আপেক্ষিক তাপ যত বেশি হবে তাকে উত্তপ্ত করতে তত বেশি তাপের প্রয়োজন হবে। যেমন পানির আপেক্ষিক তাপ হলো, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। আপেক্ষিক তাপের একক কি? জুল পার কেজি পার কেলভিন একক। পানির আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি, এজন্য পানিকে উত্তপ্ত করতে বেশি তাপের প্রয়োজন হয়। অন্যদিকে পানি বেশি তাপমাত্রায় ফুটে, বেশি তাপের প্রয়োজন হয় সেহেতু পানি বেশি তাপমাত্রায় ফুটে। পানিকে ফুটন্ত বা পানি ফুটন্ত হওয়ার, বাষ্পিত হওয়ার তাপমাত্রা হলো 100 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে যদি আমরা দেখি যে তেল, কেরোসিন, পেট্রোল এগুলা কম তাপমাত্রায় ফুটে যায়। তেল, দুধ এগুলার আপেক্ষিক তাপ কম, এই জন্য এগুলা তাপমাত্রা বৃদ্ধি করতে বা ফুটাতে আমাদেরকে কম তাপের প্রয়োজন হয়। একটা জিনিস তোমরা খেয়াল করতে পারো যে খাঁটি দুধ কোনটা হলো খাঁটি দুধ আর কোনটা খাঁটি দুধ নয়। যে দুধ ফুটাতে কম সময় লাগবে সেটা বোঝা যাবে যে দুধটা খাঁটি, কিন্তু যে দুধে পানি মিশানো থাকবে, পানি মিশালে কি হবে? আপেক্ষিক তাপ বেশি লাগবে, তাপের প্রয়োজন বেশি হবে, সুতরাং তখন দুধ ফুটাতে সময় বেশি লাগবে। এই দ্বারা আমরা বুঝতে পারি যে কোন দুধ খাঁটি আর কোনটাতে পানি মিশানো আছে। তাহলে এগুলো আলোচনা মোটামুটি আপনারা বুঝতে পারলাম। তাহলে এখন আমরা চলে যাই গাণিতিক সমীকরণে। এখানে যে ধাপগুলো থাকবে, প্রথমে আমরা কি করব, একটা বরফ আছে, বরফকে আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবো। সাপোজ রুমের টেম্পারেচারটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ আগে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে প্রয়োজনীয় তাপ হবে m × LF। LF হলো বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে গৃহীত তাপ। কারণ যখন কম ডিগ্রি সেলসিয়াস থাকবে এখানে পানি বেশিতে পৌঁছাবে, তখন হবে হলো গৃহীত তাপ। তখন কী হবে? পানির ভর আমরা ধরি যদি m, আপেক্ষিক তাপ s এবং এই দুটা তাপমাত্রার ব্যবধান Δθ, তার মানে 30 ডিগ্রি। এখানে আমরা আর যখন
পানির গরম পানি আছে, গরম পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে হবে আমাকে। কারণ আমরা গরম পানি, বরফ আর গরম পানি যদি মিশ্রণ তৈরি করি তখন কি হবে, দেখা যাচ্ছে যে 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি তিরিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে বর্জিত তাপ। Q3 ms, সেক্ষেত্রে এটা আগে বসবে, এত কেলভিন বা ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখন ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে কি হবে, গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। তাহলে এখন আমরা যদি একটা গাণিতিক সমস্যা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে ক্যালোরিমিতির মূলনীতি ভালোভাবে, যেগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো সমস্যাটা হলো 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তপ্ত 10 গ্রাম বরফ উত্তপ্ত 100 গ্রাম ওজনের লোহা, বরফ তৈরি হবে না, ওজনের লোহা একটি পাত্রে রাখা 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো, পানির তাপমাত্রা কত হবে? তাহলে লোহার টেম্পারেচার কত আছে, 120 ডিগ্রি সেলসিয়াস, লোহার ওজন 10 গ্রাম, পানির যেখানে পাত্রে আছে সেই পানির টেম্পারেচার তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেলসিয়াস, আর পানির পরিমাণ কত দেওয়া আছে, 1 কেজি। আরেকটা জিনিস অঙ্কে দেওয়া থাকবে, সেটা হলো লোহার আপেক্ষিক তাপ, লোহার আপেক্ষিক তাপ 0.45 10⁻³ জুল পার ডিগ্রি সেলসিয়াস বা জুল পার কেলভিন। তাহলে এখন সমাধান, তাহলে আমরা দেখব যে কি কি দেওয়া আছে, কি কি দেওয়া আছে। লোহার ভর M1 সমান সমান 10 গ্রাম, মানে 0.01 কেজি। তারপরে পানির ভর M2 সমান সমান হলো 1 কেজি।
লোহার আপেক্ষিক তাপ S1, যেখানে যেটা লিখলাম 0.45 10⁻³ জুল পার ডিগ্রি সেলসিয়াস। আর পানির আপেক্ষিক তাপ S2 সমান হলো 4.2 10⁻³ জুল পার ডিগ্রি সেলসিয়াস বা জুল পার কেলভিন। তাহলে এই কয়টা আমাদের দেওয়া আছে। তাহলে প্রথমে কি হবে, লোহার ভর ছিল আমাদের 120 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার লোহা কত ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে? প্রথমে এই যে এখানে যে টেম্পারেচার আছে, পানির যেটা টেম্পারেচারে আছে সেখানে পৌঁছাবে। তাহলে লোহা কর্তৃক বর্জিত তাপ Q1 সমান তাহলে লোহার ভর সূত্রটা কি আমাদের? M1S1 ms ডেল থিটা বা ডেল টি। তাহলে M1 কত? লোহার ভর 0.01, লোহার আপেক্ষিক তাপ 0.45 10⁻³ আর টেম্পারেচার কোথা থেকে কততে নেমেছে? 120 থেকে 30-এ, না পানির টেম্পারেচারে পৌঁছাবে। তাহলে 120 বিয়োগ টি, এখানে ধরে নিতে হবে ধরি, যেটা আমাদেরকে বের করতে বলেছে পানির টেম্পারেচার। ধরি পানির তাপমাত্রা সমান টি। ঠিক আছে, এটা যদি আমরা গুণ করি, আচ্ছা গুণ পরে করছি। আর পানি কি করবে? পানিতে আমরা ডুবিয়েছি পানির কর্তৃক গৃহীত তাপ, Q2 M2S2 ডেল টি। ঠিক আছে, পানির ভর দেওয়া ছিল কত? 1, পানির আপেক্ষিক তাপ হলো 4200, পানি ছিল হলো 30 ডিগ্রি সেলসিয়াসে, সেটা পৌঁছাবে হলো টি ডিগ্রি সেলসিয়াসে। তাহলে যখন গৃহীত তাপ হবে তখন মিশ্রণের টেম্পারেচার থেকে ওই তাপটা বিয়োগ হবে, আর যখন বর্জিত তাপ হবে তখন বেশি টেম্পারেচার থেকে মিশ্রণের টেম্পারেচারটা, পানির তাপমাত্রাটা বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তার মানে Q1 সমান Q2। এটা যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটারে, তাহলে দেখা যাবে যে টি সমান পাওয়া যাবে, পানির তাপমাত্রা যেটা চেয়েছে টি সমান পাওয়া যাবে 30.1 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা প্রথমে বর্জিত তাপগুলো বের করব, তারপর গৃহীত তাপ বের করব, এবং তারপর ক্যালোরিমিতির মূলনীতি অনুসারে বর্জিত তাপ সমান গৃহীত তাপ, বা গৃহীত তাপ সমান বর্জিত তাপ বসালেই আমরা এটা পেয়ে যাব। এরপরে আরেকটা যদি আমরা অঙ্ক করি তাহলে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবা।
আরেকটা হলো যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 গ্রাম পানি ও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 20 গ্রাম বরফকে একসাথে রাখা হলো। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, বরফ গলনের আপেক্ষিক তাপ ও সুপ্ত তাপ দেওয়া আছে এত এত। তাহলে পানিকে কী করতে হবে? বরফ করতে হবে। কত তাপ বর্জন করতে হবে? তাহলে পানিকে যখন বরফ করতে হবে, তাহলে পানির তাপমাত্রা বেশি, বরফ করতে হলে তাপ বর্জন করবে। তাহলে সেই তাপটা আমাদেরকে নির্ণয় করতে হবে। আর উদ্দীপকের ঘটনায় সম্পূর্ণ বরফ গলবে কি না, বা গলনে কতটুকু বরফ অগলিত থাকবে, তো সেটা গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। তাহলে 2 নম্বর অঙ্ক করতে গেলে ভালো হয়। এটুকু লিখলাম যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 30 গ্রাম পানি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 20 গ্রাম বরফকে একসাথে রাখা হলো। আর পানির আপেক্ষিক তাপ, বরফ গলন আপেক্ষিক, এগুলো দেওয়া আছে, এগুলো পরে এখানে লিখবো আমরা। এখন সমস্যা কি দুটো দেওয়া আছে। ক, যে পানিকে বরফ করতে হলে কত তাপ বর্জন করবে। খ, এখানে উদ্দীপকের ঘটনায় সম্পূর্ণ বরফ গলবে কিনা গাণিতিক বিশ্লেষণ করো। তাহলে এটা হলো আমাদের সমস্যা, যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 30 গ্রাম পানি ও 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম বরফকে একসাথে রাখা হলো। পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে 4200 জুল পার কেজি পার কেলভিন। বরফ গলনের আপেক্ষিক সূত্র তাপ, বরফের আপেক্ষিক সূত্র তাপ দেওয়া আছে। এখানে পানিকে বরফ করতে হলে কত তাপ বর্জন করবে এবং সম্পূর্ণ বরফ গলবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে কি কি দেওয়া আছে আমাদের? এখন হলো সমাধান। ক, দেওয়া আছে পানির ভর দেওয়া আছে হলো 30 গ্রাম, 0.03 কেজি। ঠিক আছে। তারপরে বরফের ভর দেওয়া আছে 20 গ্রাম। আর পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে S1 কত? 4200 জুল পার কেজি পার কেলভিন।
আর বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ দেওয়া আছে হলো 336,000। টেম্পারেচার তাপমাত্রা T1 একটা দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস, সমান সমান হলো কত 273 কেলভিন। T2 সমান দেওয়া আছে হলো 50 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হলো কত কেলভিন 323 কেলভিন। তাহলে ডেল টি সমান কত হবে 50 কেলভিন, 50 ডিগ্রি সেলসিয়াস বা 50 কেলভিন। তাহলে প্রথমে কি হবে, পানিকে বরফ করতে হবে। পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, পানি আছে হলো 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাই না? তাহলে প্রথমে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হবে। তাহলে দুইটা ধাপ এখানে হবে, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হতে বর্জিত তাপ Q1 সমান সমান, তাহলে কত হবে, পানির ভর M1, আপেক্ষিক তাপ ধরেছিলাম S1 আর ডেল টি, ঠিক আছে? তাহলে M1 এর মান হলো, পানির ভর দেওয়া আছে 0.03, এটা হলো 4200, এটা 30, এটা গুণ করলে আমরা পাবো হলো 6300 জুল। এরপরে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হবে। বরফে পরিণত হতে বর্জিত তাপ Q2 সমান সমান M ইন্টু LF, যেটা বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, যেটা LF দেওয়া ছিল, ঠিক আছে? তাহলে ভর কত, পানির ভরই, আর এটা হলো 336000, গুণ করলে পাওয়া যাবে 10,080 জুল। তাহলে মোট বর্জিত তাপ Q সমান সমান Q1 প্লাস Q2, 6300 প্লাস 10,080, এটা যোগ করলে পাওয়া যাবে 16380 জুল, এটা অ্যান্সার গয়ের। তাহলে পানি কর্তৃক মোট বর্জিত তাপ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এখন সম্পূর্ণ বরফ গলবে কিনা, ঠিক আছে? সম্পূর্ণ বরফ গলবে কিনা সেটা আমরা দেখব। তাহলে গ হতে আমরা পেয়েছিলাম যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার যেটা ছিল, যে এবার হলো খ নাম্বার। ক হতে আমরা পাই যে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 30 গ্রাম প্রাণী বা 0.03 কেজি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেমে আসতে বর্জিত তাপ Q1 যেটা বের করলাম 6300 জুল। এখন
এই 0°C তাপমাত্রার যে বরফটা ছিল সেটা কি হবে সম্পূর্ণ যে গলাতে, তাহলে 0°C তাপমাত্রার পানি বরফ 0°C এই সম্পূর্ণ গলতে প্রয়োজনীয় তাপ। তাহলে এই যে 20 গ্রাম বরফ, 20 গ্রাম বরফ বা 0.02 কেজি বরফ গলতে প্রয়োজনীয় তাপ Q2 সমান সমান কত হবে, বরফের ভর কত 0.02 আর বরফ গলনের আপেক্ষিক তাপ 336000। এই দুটো গুণ করলে পাওয়া যাবে হলো 6720 জুল। তাহলে এইখানে দেখা যাচ্ছে যে আমাকে 0°C তাপমাত্রার বরফ 0°C তাপমাত্রার পানিতে পরিণত হতে কত তাপ লাগতো 6300, কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি হলো বেশি। তাহলে কি সম্পূর্ণ বরফ গলবে? 20 গ্রাম বরফকে গলাতে আমরা যে পানিটা, আমাদের যে পানিটার মিশ্রণ তৈরি হয়েছে সেখানে প্রয়োজনীয় তাপ আমরা পেয়েছি হলো 6300 জুল। কিন্তু যদি 20 গ্রাম আমরা বরফ দিই তখন সেই বরফ গলাতে প্রয়োজনীয় তাপের প্রয়োজন হলো 6720 জুল, 6720 জুল। তাহলে কি বেশি না? তাহলে তো ওই 20 গ্রাম বরফ যদি ওই পানির মধ্যে দিই তাহলে কি সে সম্পূর্ণ বরফ গলাতে পারবে? সে সম্পূর্ণ বরফ গলাতে পারবে কিনা সেটা এখন আমরা দেখব। তাহলে যেহেতু Q2 মান বেশি, এই Q2 মান বেশি, সুতরাং সম্পূর্ণ বরফ ওই মিশ্রণে গলবে না, বা ওই উত্তপ্ত পানি যে 50°C তাপমাত্রা যে পানি ছিল সেটা প্রয়োজনীয় তাপ সরবরাহ করতে পারবে না। তার মানে বরফ অগলিত অবস্থায় থেকে যাবে। ঠিক আছে, তাহলে বরফ যে অগলিত অবস্থায় থাকলো, এ কত গ্রাম বরফ অগলিত অবস্থায় থাকবে সেটা আমরা বের করব। তাহলে m × LF, তাহলে প্রয়োজনীয় তাপ আমাদের হলো 6300, m এর মানটা আমরা বের করব যেটা বরফের তাপ, বরফের ভর। LF তো দেওয়া আছে কত, একবারে মান বসাচ্ছি, তাহলে বা সমান সমান হলো 6300 ভাগ 336000 সমান সমান কত কেজি আসবে, 18.75 × 10⁻³ এত কেজি। তাহলে আমাদের এটা ভাগ করলে আমরা কত পেলাম, 18.75 10⁻³ কেজি বা 18.75 গ্রাম। তাহলে আমাদের বরফের ভর কত ছিল, মানে কত গ্রাম ভরের বরফ ছিল, 20 গ্রাম, কিন্তু বরফ গলাতে সমর্থ হলো কতখানি, পানিটা উত্তপ্ত পানিটা 18.75 গ্রাম। তাহলে বরফ অগলিত অবস্থায় থাকবে কত গ্রাম, 20 বিয়োগ 18.75 গ্রাম, তার মানে কত 1.25। এই পরিমাণ বরফ অগলিত অবস্থায় থাকবে। এখন যদি এটার মান যদি 20-এর থেকে, এই যে এখানে যে বরফের ভর দেওয়া আছে এর থেকে যদি বেশি আসতো, বা এর প্রয়োজনীয় তাপটা যদি আমরা বেশি পেতাম,
তাহলে আমরা বলতাম যে হ্যাঁ, ওই 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 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানির যে দ্রবণটা সেটা বরফটাকে গলাতে পারবে, কিন্তু এখানে পারছে না। দুই রকমই প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তাহলে এটা এই অঙ্কটা খুব ভালোভাবে করবা। তোমাদের 19 তারিখ থেকে অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হবে। যারা নবম শ্রেণীতে আছো তাদের হলো ষষ্ঠ অধ্যায় পর্যন্ত, বস্তুর উপর তাপের প্রভাব, এই অধ্যায় পর্যন্ত পরীক্ষা হবে অর্ধবার্ষিক। আর দশম শ্রেণীর শিক্ষার্থীদের পুরা বই এর উপর পরীক্ষা হবে। এরপরে আর এখানে কয়েকটা জিনিস আছে, সেটা হলো গলনাঙ্ক স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। যে সাধারণত আমরা দেখি যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে যায়, কিন্তু কি হয়, পাহাড়ের উপরে যদি আমরা যাই তাহলে দেখা যাবে যে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে থাকে, কম তাপমাত্রায় পানি ফুটে যায়। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সহজে রান্না করা কষ্টসাধ্য হয়। সে সমস্যা দূর করার জন্য প্রেসার কুকার ব্যবহার করা হয়। তাহলে প্রেসার কুকার রান্না করা সহজ কেন? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে চাপ যদি আমরা বেশি হয়, চাপের কারণে স্ফুটনাঙ্কের পরিবর্তন হয়। চাপ কম হলে স্ফুটনাঙ্ক কমে যায়, আবার চাপ বেশি হলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। সাধারণত পর্বতারোহণের সময় অনেক সময় উচ্চতা যায়, তখন রান্না করা কষ্টসাধ্য হয়ে যায়, কারণ ওখানে বায়ুর চাপ কম, তাই কম তাপমাত্রায় পানি ফুটতে থাকে, তাই তাপমাত্রা বাড়ানো যায় না, সেক্ষেত্রে রান্না করতে বেশি সময় লাগে বা খাওয়ার সিদ্ধ হয় না। ঠিক আছে, এই কারণে প্রেসার কুকার তৈরি করা হয়েছে। এটা আসলে একটা নিশ্ছিদ্র পাত্র, তাই রান্না করার সময় বাষ্প আবদ্ধ হয়ে চাপ বাড়িয়ে দেয় এবং পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ঠিক আছে, এবং পানি তাড়াতাড়ি ফুটতে থাকে। তাপমাত্রা বেশি হলে রান্নাও তাড়াতাড়ি করা যায়। তাহলে এখান থেকে তোমরা এই প্রশ্নগুলো পড়বা, সাথে ছোট প্রশ্ন এই অধ্যায়ের। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।